আমি দেবব্রত দাস বলছি। আজকে আমি আমার যে চাকরি ছাড়ার ঘটনাটা ঘটেছিল, একটা চোর চুরি করেছিল, সেই চোরটাকে বাঁচানোর জন্য বা চুরিটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার উপর এমন নির্যাতন করেছিল, হুমকি দিয়েছিল যে অবশেষে আমি ভিআর নিতে বাধ্য হই এবং প্রচণ্ড আর্থিক ক্রাইসিসের মধ্যে যাচ্ছি। সেটা ব্যাপার না, সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কমপ্লেনগুলো যত জায়গায় করেছিলাম, আমার নিজস্ব প্রতিষ্ঠান ছাড়াও আরও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের টপ যারা কন্ট্রোলিং অথরিটি, সব জায়গায় করেছিলাম, সরকারের কাছেও করেছিলাম। আমি বলতে চাই যে এটা আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। চুরি করা, সিসিটিভি ফুটেজে চলে আসা, আমার উপর অত্যাচার করা, এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা কিসের ভিত্তিতে করেছে? রিপোর্টের ভিত্তিতে, কথা বলে দিয়ে। এবার আমি একটা ফুটেজ তো আছে পেন ড্রাইভের অফিসেই, সমস্ত কিছু আমি অডিও রেকর্ড করেছি সেই সময়। কারণ প্রথম যখন বুঝতে পারলাম যে অন্যায়ভাবে অনৈতিক কথা বলছে এবং এটা নির্যাতনের পর্যায়ে পড়ে, তখন প্রথম দিন থেকেই আমি সারাদিন ধরে ওখানে ভয়েস রেকর্ডার চালু রাখতাম মোবাইলে। সেই ভয়েস রেকর্ডারের যে প্রথম অংশটা আমি বলছি যে দিন সম্ভবত 7ই জুলাই ছিল 2018, 5ই জুন 2018-তে টাকাটা চুরি হয়েছিল। 14ই জুন ধরা পড়েছিল যে টাকাটা চুরি হয়েছে। প্রথমে যেটা আমরা ভাবতে পারিনি, ভেবেছিলাম যে দেয়নি লুজ নোটটা। তারপরে সম্ভবত 7ই জুলাই আমাদের মুখ্য আধিকারিক এবং লঞ্চ সেকশনের আধিকারিক দুজনেই পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যে সম্ভবত 7ই জুলাই আমাকে, তো ক্যাশে হাই ভ্যালু কাউন্টারে কাজ করতাম, আমাকে সকালবেলায় একজন এসে খবর দিল মেসেঞ্জার যে ওপরে রাখছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার ঘরে। ডাকার পর যে কথাগুলো হয়েছিল সেগুলোর অডিও রেকর্ডিং আমি এই সবগুলোর সঙ্গেই দিব। যাদেরকে কমপ্লেন করেছি তাদেরকে দিবই, আরও অনেক জায়গাতে দিব। আমি বলছি আমি এই সময় একটু পড়তে চাচ্ছি। আমি সেটাকে আবার, যেহেতু সমস্ত কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না রেকর্ডিংয়ে, অথবা অনেক কথা আমি ডাইরেক্ট বুঝতে পারিনি, হিন্দিতে যখন কথা বলেছে কঠিনভাবে তখন বুঝতে পারিনি। তো আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, যতটা বুঝতে পেরেছি সেগুলো আমি টেক্সট আকারে এখানে লিখেছি। এবং তার মধ্যে কিছু কিছু জিনিস ভীষণ অনৈতিক, অসত্য এবং একটা কুরুচিপূর্ণ একটা চক্রান্তের যে অংশ, সেগুলো পরিষ্কার বোঝা যাবে। আমি সেইটাই একবার বলে দিচ্ছি টেক্সট দেখে। এই টেক্সটে যা আছে অডিওতেও তাই আছে। অডিওটা অবশ্য আমি ভিডিও আকারে দিব, কারণ অডিও পোস্ট করতে পারছি না। এটাতে আমি লিখতে শুরু করেছিলাম যে ঠিক কি হয়েছিল যে একজনকে এত ভালো চাকরিটাই ছেড়ে দিতে হলো। তারপরে লেখা আছে, তুমি চুরি করো, অপরাধ করো, তোমাকে রক্ষা করতে অনেকেই এসে যাবে। আশা করি বুঝতে পেরেছে। একটা ঘটনা, ভারতের একটি খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান পিএসইউ এর অনেক সিনিয়র একজন স্থায়ী কর্মচারীকে কিভাবে ও কেন চাকরিটা একজন অপরাধীকে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা বাঁচানোর অপচেষ্টার কাছে পরাজিত হয়ে প্রাণ বাঁচাতে স্বাভাবিক সময়ের অনেক আগেই ছেড়ে দিতে হলো, তাও এমন একটা সময়ে যে বাকি জীবনে বেতনসহ অন্যান্য আর্থিক মোট আয় চাকরি জীবনের সম্ভবত প্রথম 20 বছরের চেয়েও পরিমাণের দিক থেকে বেশি হতো। এবং সেই কর্মচারী অনেক আগেই অবসর গ্রহণ করতে বাধ্য হয়, বাকি সারা জীবন ধরেই পেনশন অনেক কম পাবে,
কিন্তু কেন এরকম বেনজির কারণে কর্মচারীটিকে চাকরি ছাড়তে বাধ্য হতে হয়েছিল, সেই কারণ হচ্ছে সেই কর্মচারীটি তার প্রতিষ্ঠানে একটা বড় অ্যামাউন্টের টাকা জমার কাউন্টারে, হাই ভ্যালু কাউন্টার বলা হয়, সেখানে বসতো, যে কাউন্টার দিয়ে অত্যধিক বেশি পরিমাণে টাকাগুলো জমা হতো। একদিন 5 জুন মাস 2018 5 তারিখে স্থানীয় একজন ব্যবসায়ীর টাকা জমা করার পর তার প্রতিনিধিকে কাউন্টার পার্ট ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গেই ড্রয়ারে জমা রাখা টাকার মধ্যে 2000 টাকা এবং 500 টাকার নোট পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে কম্পিউটারে দেখানো টাকার পরিমাণের চেয়ে 53,000 টাকা কম আছে। সামনেই রাখা ভাউচারটা টেনে নিয়ে, অর্থাৎ যাকে কাউন্টার পার্টটা দিলাম, যে কাস্টমারের ছিল, দেওয়া হলো, ভাউচারটা টেনে নিয়ে মেলাতে গিয়ে দেখা গেল সেই ভাউচারে লেখা খুচরো যে টাকাটা থাকে, লুজ নোট বলি আমরা, যেটা 100টার কম থাকলে আমরা লুজ নোট বলি। 100-র প্যাকেটওয়ালা যতগুলো আছে সব ভেতরে যায় মেশিনে গোনার জন্য, এবং এটা লুজ নোটটা আমি নিই। তো সেই খুচরো টাকাটা 2000 নোটের 10টি এবং 500 টাকার নোটের 66টি, মোট 53,000 টাকা। সেই টাকাটাই কম আছে ড্রয়ারে। ক্যাশিয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে যেই পরিমাণে খুচরো টাকাটা যে জমা করতে এসেছিল সে কাউন্টারে দেয়নি। ক্যাশিয়ার সঙ্গে সঙ্গে পেছন দিয়ে গিয়ে কাউন্টারের বাইরে বেরোনোর রাস্তাতে গিয়েও কাউন্টার পার্ট নেওয়ার ছেলেটিকে খুঁজে পেল না। ক্যাশিয়ারটি দ্রুত ক্যাশ সেকশনে ফিরে এসে সেখানে উপস্থিত থাকা ক্যাশ অফিসার, যিনি, তাকে ঘটনাটি জানিয়ে আবার নিজের চেয়ারে গিয়ে আরো ভালো করে চেক করতে লাগলো। কাউন্টার পার্টটি ফেরত দেওয়ার পর থেকে এই ঘটনা অবধি মোট খুব বেশি হলে 3 মিনিট লেগেছে। এই কথাটা কাজে লাগবে। কাউন্টার পার্টটা আমি ফেরত দেওয়ার পর থেকে, অর্থাৎ সে ক্যাশিয়ার ফেরত দেওয়ার পর থেকে, এই যে আমি ঘুরে এসে আবার সিটে বসলাম, তার আগে ক্যাশ অফিসারকে জানানো হলো, এগুলো পুরো 3 মিনিটের মধ্যেই ঘটেছে। মাঝখানে অন্য কোনো কাজ হয়নি আমার। ইতিমধ্যে ক্যাশ সেকশনে আরও যারা ছিল সমস্ত স্টাফ, তারা আমার কাছে ছুটে এসে এবং আসলে এবং জানতে চাইলো কি হয়েছে। ঘটনাটি শুনেই একজন স্টাফ আমার কাছে রাখা ভাউচারটি দেখে চিনতে পারলো এবং বলল যে তিনি, অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকাটা জমা হওয়ার কথা, এই ব্যাংকের একজন ব্যবসায়ী কাস্টমার। এবার ঘটনাটা, সেই চোর ক্যাশ কাউন্টার থেকে ডি বলে বলা হয়েছে, আমি সবসময় নামগুলো লিখিনি, কাউন্টার থেকে টাকা চুরি করেছিল, সেটা পরে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছিল। ডিকে বলা হয়েছিল যে আপনি কিছু করবেন না, যা করার ব্যাংক করবে, আইনি ব্যবস্থা নিবে, আর আপনার খোয়া যাওয়া টাকা, ওই কম পড়া 53,000 টাকাটা, যেটা সেদিনই ডিকে তার নিজের ফান্ড থেকে দিতে হয়েছিল নিয়ম অনুসারে, সেটা আপনি পেয়ে যাবেন। এটা বললেন আমাদের নতুন যে এসেছেন মুখ্য আধিকারিক, তিনি। এরপরে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও টাকাটা আমি না পাওয়াতে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ি এবং সিকে, অর্থাৎ মুখ্য আধিকারিককে সি বলে উল্লেখ করছি, লোন সেকশনের যে অফিসার তাকে বি বলে উল্লেখ করছি এবং ক্যাশিয়ারকে ডি বলে উল্লেখ করছি। সিকে একাধিকবার আমার উদ্বেগ প্রকাশ করে বলি যে এতদিনেও টাকাটা ফেরত পাচ্ছি না, আমার কাজে মন বসছে না, আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, আমার ধৈর্যচ্যুতি হচ্ছে। তারপরে 7-8-18 তারিখে ডিকে সির চেম্বারে ডেকে সি এবং দুজনে মিলে যে ভয়ঙ্কর ভঙ্গিতে নির্দয়ভাবে ভীতি প্রদর্শন, আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই কথাগুলোর ভয়েস রেকর্ডিং এখানে নিচে লিখে দেওয়া হয়েছে, কারণ সব কথা পরিষ্কারভাবে অনেকে হয়তো বুঝতে পারবে না। সেই সময়ই ওই চেম্বারে তখন আরেকজন অফিসার এ, এই দুজন অফিসারও ছিল। নিজের এই কথোপকথন আসলে যেটা একতরফা ভীতি প্রদর্শনই ছিল। এর মধ্যে সি হলেন সেই শাখা অফিসের প্রধান, বি সেই শাখা অফিসের একটি নির্দিষ্ট বিভাগের অফিসার, লোন সেকশনের, যে বিভাগের একজন খুবই ইম্পর্টেন্ট কাস্টমার, যাকে কেন্দ্র করেই ডির মনের ভেতর একের পর এক কুঠারাঘাত দুজনে মিলে করতে থাকে। যে কথাগুলোর মধ্যে অধিকাংশই ঠিক নয়, ইচ্ছাকৃতভাবে বানানোর কথা। ডি হলো সেই ক্যাশিয়ার যার কাউন্টার থেকে টাকা চুরি হয়েছে এবং যাকে চাকরি ছেড়েই দিতে হলো।
বাধ্য হয়ে। সেই চোরটি অবাধে মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে। এই ভীতি প্রদর্শনের ঘটনায় যাকে কেন্দ্র করে সবকিছু বলা হচ্ছে, অর্থাৎ শুরুতেই বলা সেই বি ঘোষ, যার দোকানের কর্মচারী সেই চোরটি, যে সি এর দ্বারা উল্লেখ করা খুবই ইম্পর্টেন্ট কাস্টমার, যার স্বার্থ রক্ষার জন্য ডি এর ওপর এখানে আমরা লেখা জুড়েছি যে যার স্বার্থ রক্ষা, আমি জানি না কি স্বার্থ, সেই জন্য লিখেছি যে কি স্বার্থ, তার কর্মচারী চোরটিকে বাঁচানো। তা না হলে আর কি হবে, আপাত দৃষ্টিতে যা মনে হওয়ার কথা। তাই সেই কারণে এই অকল্পনীয় নিপীড়ন ও ভয় দেখানো চলতে থাকে। এখানে কিছু অংশ লেখা আছে যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিছু অপরিষ্কার জায়গা উল্লেখ করেছি যে কথাগুলো বুঝতে পারিনি। থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে তাদের বলা কথা ভিত্তিতে আমার কি মনে হয়েছিল বা তার উত্তর কি সেটা আমি লিখেছি, এখানে সংক্ষেপেই লিখেছি। আর একটু জিনিস জানাতে চাই তাহলে এখানে ঘটনাটায়, নিচের ভিডিওটা আসলে অডিও অনেকটা ভয়েস রেকর্ডিং, তাই অ্যাম্পলিফাই করা হয়েছে, এমনিতে আনকাট, কোনো চেঞ্জ হয়নি। যে কেউ এটা শুনতে পারেন, শেয়ার করতে পারেন, তাহলে একটা বেনজির অন্যায়ের, অপরাধের সাক্ষী হতে পারবেন, যেই ঘটনায় ডি ভিকটিম দুইটা অন্যায় বা অপরাধের শিকার হয়েছিল। একটার জন্য চুরি যাওয়া 53,000 টাকা হারাতে হয়েছে, অন্যটার জন্য চাকরিটাই হারাতে হয়েছে। যদিও পদ্ধতিগতভাবে সেটা স্বেচ্ছা অবসর হিসাবে চাকরি থেকে সরে যেতে হয়েছে, না হলে নিশ্চিতভাবেই ডি এতদিন বেঁচে থাকতো না। এই সংস্থায় মানসিক চাপের কারণে ঠিক সময়ে চাকরি ছেড়ে না দেওয়ায় কিংবা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও শুধু দেরি করার জন্য একাধিক অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার নিচে যেদিন যা লেখা আছে আমি সেটাকে পরিবর্তন করেছি, সেটাই পড়ছি। নিচে যেদিন আমাকে সিএম এর চেম্বারে ডেকে সিএম এবং সিসি ম্যানেজার যেভাবে ভয় দেখিয়েছিল সেটার ভয়েস রেকর্ডিং এখানে দিলাম। ওই চেম্বারে পি এবং এ নামে আর দুজন অফিসার ছিলেন। ভয়েস রেকর্ডিং অফ ফার্স্ট ডেজ অ্যাটাক। সি জিজ্ঞাসা করছি, দেবুদা, বিষ্ণু ঘোষ চেনেন আপনি? না। আমি বললাম হ্যাঁ। আচ্ছা, আমার গোটাটা পড়ে শোনানোর দরকার নেই, এটা যে কেউ যখন শুনবে ভিডিওটা তখন না বুঝতে পারলে এখান থেকে দেখবে। যে জিনিসটা আমি যেগুলো মার্ক করেছি, হাইলাইটেড করেছি, সেগুলো হচ্ছে মানে প্রচন্ড, আমি যেগুলো অবাক হওয়া বললে কম বলা চলে, যে এরকম কথা বানিয়ে এইভাবে একটা কনস্পিরেসি একজন স্টাফের এগেনস্টে, পার্মানেন্ট স্টাফ, সে তার যোগ্যতার বলে চাকরি পেয়েছে, যোগ্যতার বলে এতদিন চাকরি করে এসছে, যার জীবনে এতটুকু কোনো ব্লেমিশ বা কিছু ইম্পোজ করা হয়নি। তো এই যে প্রথমের দিকে যখন কথা বলি তখন প্রচন্ড নার্ভাস, ওই জায়গাটা উল্লেখ করেছি। তারপরে যেগুলো কথা চলছে সেগুলো খুব বুঝতে কোনো অসুবিধা নেই এবং স্বাভাবিক কথার মতোই আছে, নতুন কিছু বানানোর নেই। যেখান থেকে আমি বলছি যে মার্ক করা আছে নীল দিয়ে, সি সি মুখ দিয়ে গেছে, আমি এই ম্যাটারে নেই, मैं इस मैटर में नहीं हूँ। উনি হিন্দি ভাষী, হামেশাই হিন্দি বলেন, এটা স্বাভাবিক। আমি এই টোটাল আপনার দিক থেকে সাইড হয়ে যাচ্ছি, কেননা এরপরে আমার রোল নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার কোনো এই পুরো শব্দটা আমি বুঝতে পারিনি, আপনার জন্যও থাকবে না আর পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়ীটা কোনো কারণে চলে যায়, একটু আমি নিজের কথা বলে দিচ্ছি, এই কথাটা মনে রাখতে হবে, এখানে একটা বিরাট কারণ এসে উপস্থিত হয়েছে। যদি এই ব্যবসায়ীটা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে, রিপিট করেছেন উনি, যদি কোনো কারণে চলে যায়, উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। এবং যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে আমাকে, আমার অসুবিধা হচ্ছে, হাই প্রেশারের পেশেন্ট তো বহু আগে থেকেই,
13 সালের যে আমার উপর আবার একটা অ্যাটাক এসেছিল, তখন 13 শেষে সেপ্টেম্বরে ট্রান্সফার নিয়ে, তখন সুগার আর অন্যান্য রোগগুলো ধরেছে। কাজেই কোমরবিড, আমি আর কি কোমরবিডিটি আছে, একটুতেই টেনশন হয়, প্যালপিটেশন হয়, তার জন্য ওষুধ খেতে হয়। তো, আমি এই সময় তো খুবই নার্ভাস হয়ে গেছিলাম। সেই আমার কাছে যখন একটা অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজে এবং অ্যাগ্রেসিভ টোনে এই ধরনের কথা বলে, যেটা একদম ট্র্যাকের বাইরে, একজন চোর টাকা চুরি করেছে, সেটা ধরা পড়েছে, সে আসেনি, তার মালিক একদিন এসেছিল, অনেক কিছু বলেছিল, ওগুলো অন্য জায়গায় আমি লিখে দিয়েছি, এই রেকর্ডিং আছে। তার মালিক হিসাবে এবং বিভিন্ন জনের সঙ্গে মালিক এসেছিল, তার সমস্ত কথা তাদের নিয়ে হচ্ছে, কিন্তু আমার ওই বিষয়ে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার টাকাটা ফেরত দেবে, এবং আমি ডিমান্ড করতে পারি না ওই কাস্টমারটাকে, আমার কাস্টমারটাকে নিয়ে কোনো প্রশ্ন নেই, আমার কিন্তু মাথা ব্যথা চোরটাকে নিয়ে এবং টাকাটা ফেরত পাওয়া নিয়ে। তো সম্পূর্ণ ট্র্যাকের বাইরে গিয়ে এরকম কথা বললো, যদি এই ব্যবসায়ীটা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার করে আপনাকে বলে দিচ্ছি। বি সাহেব হয়তো বলতে পারছেন না আপনাকে, এটা একটা হলো। তারপরে আমি একটা উত্তর দিলাম যে হ্যাঁ, বলতে তো হবে, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। উনি বলছেন আমি জানি না স্যার। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট, যে আপনার এই ধরনের স্টাফের জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্টটা, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস অফ বিজনেস। 65 লাখ সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট। শুধু আপনার হড়বড় করার জন্য কিংবা পেশেন্স লুজ করার জন্য, যদি ওই কাউন্টারে কিছু হয়, ওই অ্যাকাউন্টে কিছু হয়, যদি ওই অ্যাকাউন্টে কিছু হয়, আমি আপনার সাথে নেই। বি আপ হয় তো বি উত্তর দিল নেই, তিনিও হিন্দিভাষী। বি বি কথা বলছে এবার, ইতনা পুরানা অ্যাডভান্স হয়। তারপরেও কিছু বললো হিন্দিতে, যে কথাগুলো আমি পরিষ্কার আমি বুঝতে পারিনি। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না সেই কথাগুলো, কারণ এগুলো সব ট্র্যাকের বাইরে কথা হচ্ছে, আমার এই বিষয়গুলো আমার জন্য নয়। সি, ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাকে বলতে চাইছিলাম না, কিন্তু আমি পরিষ্কার করে বলে দিলাম। কেন কোনো জিনিস বলে ওনাকে শেষ করতে দেওয়ার আগে আমি বলে দিলাম যে এগুলো কমিউনিকেট করলেই ভালো। আমি কালকেই জানলাম আমার এই হয়েছে। তবে বি বলছে, আমি জানিয়েছিলাম দেবুদা, অস্পষ্ট কথা। তারপরে কিছু দেবুদার পর কি, সিএম স্যার আসার পরে এটা আমরা ডিল করব। উই হ্যাভ কল্ড আপ कैमरामैन, उनको बुलाया गया है। এরপরে ডি কিছু উত্তর দেওয়ার পর সি বলছে, আমি শুধু মার্ক করা অংশগুলো বলছি এবং সেটা বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু এক্সট্রা বলছি। সি, তাহলে আমারও পেশেন্স থাকবে না? না, আমি বলেছিলাম যে আমি পেশেন্স লুজ করছি। আমি আপনাকে তো বলেছিলাম একদিন যে আমার ফোকাস নড়ে যাচ্ছে মনে হচ্ছে। সি বলছে, তাহলে আমারও পেশেন্স থাকবে না? না, আমারও পেশেন্স নেই। আমি যদি পেশেন্স, তারপরে বুঝতে পারিনি, অস্পষ্ট কথা, মুখ বন্ধ করে বসেছিলাম, তাহলে আমার কাছে, কথা শেষ করার আগে আমি বললাম যে আমারটার এফেক্টটা হচ্ছে এরকম যে আমার একটা বিরাট অ্যামাউন্ট চলে গেছে, তার একটা সি, আপনি কি, তারপরে অস্পষ্ট কথা, লোক আছেন, উল্টে আপনি খুব ভাগ্যবান। এটা মনে হয় একটা সর্বকালীন সেরা একটা কথা আমাকে শুনতে হলো, যেটা সব দিক দিয়েই যেমন মজার, সেরকম কুৎসিত একটা বাক্যের ব্যবহার। আরেকবার বলে দিই, ঘটনা হচ্ছে চোর, সেই ব্যবসায়ীটার কর্মচারী চোর টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে, সেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমি পার্মানেন্ট এমপ্লয়ি এবং বহু সিনিয়র স্টাফ কথাগুলো আমাকে বলছে, চোর এবং টাকা নিয়ে কোনো কথা নেই। এ বলছে, উল্টে আপনি খুব ভাগ্যবান। আমি তো মনে মনে চমকে উঠলাম।
ও এই যে লিখে দিয়েছি আমার রিয়াকশন, ও মাই গড, আমার টাকা চুরি করলো, চুরি করাটাও নিশ্চিতভাবে প্রমাণিত হলো, আমাকে টাকা ফেরত দেওয়া হচ্ছে না, আর আমিই কিনা ভাগ্যবান। এবার সি, উনি উল্টে আপনি খুব ভাগ্যবান বলে কন্টিনিউ করে যাচ্ছেন, যাতে, বা এটা যাদের হতে পারে বুঝতে পারিনি, ট্রেস করা গেছে টাকাটা। আমি বললাম সেই জন্যই তো আমি দাবি করছি। সি, দাবি আপনি করতে পারেন না বস। উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 40,000 টাকা দিয়েছিলাম, তো 4 লাখ টাকা দিয়েছিলাম, ইনি ইচ্ছাকৃতভাবে 4,43,53,500 টাকা মেরে দিয়েছেন মেশিনে। আই উইল টেক হিজ সাইড, কেননা হি ইজ অ্যাট দ্য রাইট পয়েন্ট। এখানে কথাগুলো কিছু 4 লাখ ইনকমপ্লিট আছে, 4 লাখ বলে তারপরে 43,000 যা যা কিছু বলতে চেয়েছিলেন সেগুলো কিন্তু উনি বলতে চেয়েছেন ওনার প্রয়োজন মতো, কিন্তু আমার এই কথাগুলো দরকার ছিল না। আমি এখানে লিখেছি অ্যামাউন্টটা ভুল, ভুল অ্যামাউন্ট, কারণ এটা 97,000 ছিল টোটাল ডিপোজিট। উনি কন্টিনিউ করছেন, কেননা হি ইজ অ্যাট দ্য রাইট পয়েন্ট, ही हैज ऑल अथॉरिटी। टाका जमा करने से पहले का पूरा अथॉरिटी है ये करने का कि टाका उज्ज्वल से समय कुछ गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट में याद आया। তারপরে কিছুটা হিন্দিতে কথা বলে বুঝতে পারিনি ঠিক, কিন্তু এটা আমার পক্ষে কোনো জরুরি কথা ছিল না, আমি লিখে দিয়েছি এখানে ইউজলেস কথা আমার কাছে। বি বলছে, আপনি থানাতে গেলেন কেন? যাওয়ার আগে আপনি আমাকে কেন জানালেন না? সি স্যার ছিলেন না সেখানে, আপনি আমাকে জানাতে পারতেন। উইদাউট পারমিশনে আপনি কি করে যেতে পারেন? ডি, আমি ভেবেছিলাম ভার্বাল বললে অসুবিধা কি আছে। এবার সি বলছেন, লোন ম্যানেজার, ভার্বাল? আরে বাবা, ইট ইজ গন আউট অফ দ্য অফিস, ইট ইজ নট ভার্বাল নাও। এবার সি বলছে, वो आपके ऊपर क्या क्या चार्ज लगाएगा? वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का। आपने वायोलेट किया उस नॉर्म्स को अंडर सेक्शन 6। हर एक कस्टमर को इनको कॉन्फिडेंशियल रिपोर्ट छुपा के रखना पड़ता है। आपने उसको वायोलेट किया। আমি এখানে লিখে দিয়েছি, ইচ্ছা করে ভুল বলছে আমার মতামতটা। পানিশেবল, উনি কন্টিনিউ করছেন, पनिशेबल, आप जानते हैं उसका पनिशमेंट क्या? मेजर पेनल्टी लगेगा और उसको कोई बचाना नहीं पड़ेगा। दूसरा किसी को सेल्फ रेस्पेक्ट को आप तोड़ना नहीं सकता। এখানে খুব মজাদার ব্যাপার, আমি কি ভায়োলেট করলাম কাস্টমারের কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা আমি বুঝতে পারলাম না। যে এটার টাকা চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই ঘটনাটা বলে না টাকাটা ফেরত চেয়ে নাকি বুঝতে পারলাম না। আর ছুপানা পড়তা মেজর পেনাল্টি, এই জন্য আমার শাস্তি কি হতো? মেজর পেনাল্টি। এবারে আমি একটা কথা বলি, আমি তো এখানে শুনে নিলাম যে মেজর পেনাল্টি লাগতো, আমিও জানতাম। আমার তো দোষ নাই, শাস্তি হওয়ার প্রশ্নই নাই, সেই জন্য তো উনি কোনোদিন কখনো লিখিতভাবে কোনো কিছু দেননি, এবং আমিও বাঁচার তাগিদে লিখিতভাবে কিছু দিইনি, কারণ আমি জানি যে কি হয়। আমি আমার প্রথম ভিডিওটাতে বলেছি এই বিষয়ে যে আমি কেন খুব ঠান্ডা মাথায় এবং খুব ধৈর্য ধরে অপেক্ষা করে এবং কোনো বিতর্কিত কথার উল্লেখ না করে যাতে স্মুথলি আমার ভিয়ারটা হয়ে যায়, সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করতে থেকেছি। তারপরে চাকরি থেকে কমপ্লিট করে বেরানোর পর, সব টাকা পাওয়ার পর আমি শুরু করেছি এই কমপ্লেনগুলো করার, কারণ সব প্রমাণ আছে, এটাকে অস্বীকার করলে কি করা হবে? কি হতো আমার? কত মেজর পেনাল্টি লাগতো? কত লাগতো? 2 লাখ, 4 লাখ, 8 লাখ, 10 লাখ? আমি তো আমার স্যালারি রিভিশনের পর যা অবস্থা, 40 থেকে 50 লাখ টাকা আমি অর্জন করতাম বাকি সার্ভিস লাইফে, এবং আমি সারা জীবন পেনশনটা অনেক কম পাবো, সেটা হতো না। এবং চাকরি ছাড়ার পর যে ডিপার্টমেন্টাল পেনশনারদের জন্য যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, আমি কোনো কিছুই অ্যাভেল করতে পারি না, করতে চাইও না, কারণ আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাইও না।
অবশ্য সমস্ত আমি মেরুদণ্ডহীন প্রাণী বলেই মনে করি, যারা মাথা নিচু করে সহ্য করে একজন চোরকে বাঁচাতে অথরিটি আমার উপর অত্যাচার করে এবং আমি প্রাণে বাঁচতে, তারা জানে আমি কতটা অসুস্থ, চাকরিটা ছেড়ে দিলাম, এসব জেনেও যারা মাথা নিচু করে চুপ করে থাকে, হয়তো তারাও হয়তো চক্রান্তের অংশীদার হতে পারে, আমি জানি না। কারণ আমার এটা খুবই অবাক লেগেছে, খুবই অবাক, মানে এর চেয়ে বিশ্বে অবাক হওয়ার মতো কোনো জিনিসই নাই। আমার তো কোনো শত্রু নাই, কেউ যদি বলে যে আমি শত্রু, সে প্রমাণ দিয়ে। একটা শত্রু নেই, কারণ আমি কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার কখনো করি না। এটা আমার ছোট থেকে রেকর্ড আছে, আমার স্কুল থেকে রেকর্ড আছে। আমাদের জেলার প্রথম রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া যে শিক্ষক, আমার বিবেকানন্দ বিদ্যা মন্দিরের রাজরাখাল তরফদার, উনি ক্লাস 8-এ আমার 9-এ আমার আমাদের ক্লাস টিচার ছিলেন। তো প্রোগ্রেস রিপোর্টে ফাইনাল অ্যানুয়াল পরীক্ষার পর যে প্রোগ্রেস রিপোর্টটা দেওয়া হয়, তাতে একটা মন্তব্য করার জায়গা থাকে ক্লাস টিচারের। সেখানে উনি লিখেছিলেন, আরো ভালো ফল করার চেষ্টা করতে হবে, তোমার স্বভাব খুব সুন্দর। এটা আমি ইচ্ছে করে উল্লেখ করলাম, কারণ কিছু কিছু জিনিস চিরকাল মনে থাকে। এবং আমার অতটুকু বয়সে এরকম বয়স্ক অভিজ্ঞ লোক আমাকে দেখতে পেয়েছে ভিতর থেকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল। কাজে আমার কোনো শত্রু বলে কেউ নেই, কেউ প্রমাণ দিতে পারবে না। যদি দেয় তো আমি তাকে সামনে ডাকবো যে কি করেছি, কেন শত্রু। কোনো ভুল ধারণার বসে বা কারোর কথা শুনে যদি হয় তো হতে পারে, এটা আমার বিষয় না। এবার যেটা কথা চলছিল, বলছেন मेजर पेनल्टी आया तोड़ना नहीं सकते, दूसरा किसी को सेल्फ रेस्पेक्ट को आप तोड़ना नहीं सकते। আমি সেলফ রেসপেক্ট নষ্ট করলাম, সেই জন্য আমার উপর আক্রমণ হচ্ছে। এটা আমার কোনো সেলফ রেসপেক্ট নাই। আমরা যখন ঢুকেছি চাকরি শুরুতে, তখন সিনিয়র জুনিয়র, সিনিয়রকে সিনিয়র ইয়ে দেওয়া, সম্মান দেওয়া, এসব একটা বিশাল ব্যাপার ছিল। এখন আমরা কি আমাদের জেনারেশনটা হচ্ছে সিনিয়র জুনিয়রটা পরে, আগে আমরা সবাই একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করি। সিনিয়র বলে আমি ওই ধরনের কখনোই করতাম না, সিনিয়রিটির সুবিধা নেওয়া, যা জুনিয়রদের উপর খবরদারি করা, এগুলো কখনো করিনি। কিন্তু কখনো কাউকে ডিসরেসপেক্ট করিনি। সে বলছে দুসরা কিসি কো সেলফ রেসপেক্ট কো আপ তোড়না নাই সকতা। এই কথাগুলো সমস্তই মানে আমার বুকের ভিতরে হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। এগুলো তো অভিযোগ আমার বিরুদ্ধে, আমার স্বভাবের বিরুদ্ধে, আমার আচার আচরণ ব্যবহার, এগুলো সবকিছুর বিরুদ্ধে এই অভিযোগগুলো বানানো। কার জন্য? চোরের মালিক, যার বিষয়ে আমি ইন্টারেস্টেড না। ব্র্যাকেটে লিখেছি আমি, একটা চোর যে ডির কাউন্টার থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট চুরি করে নিয়েছে এবং সেটা সিসিটিভি ফুটেজে এসে গেছে। তার মালিকের সেলফ রেসপেক্ট ডির অফিস প্রধানের কাছে, ব্র্যাকেটে লিখেছি ডির মালিক নয় কিন্তু। সি এবং ডি দুজনেই একই সংস্থার বেতনভোগ কর্মী, আলাদা আলাদা পদে, আমাদের র্যাঙ্ক আলাদা, কিন্তু কেউ কারোর মালিক না। যে কোনো কিছু অন্যায়, ভুল ইত্যাদি হলে সুপারভাইজিং বলে, এই জন্য অফিসারদের যে সুপারভাইজিংটা সুপারভাইজ করে, এবং যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট টোটাল ব্যাপারটা চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের মতো সর্বোচ্চ পদে থেকে পুরো অফিসটা চালনা করে। তো সে আমার মালিক নয়, আলাদা আলাদা পদে। উনি সি বলছেন, আর এটা कर नहीं सकते। ने उसको फोन कर रहा है, उसको चेम्बर में फोन कर रहा है। ने मतलब मैंने तार कथा बोलेছে আসতে, अमुक ने उसको फोन कर रहा है, बी के देखिए, उसको चेम्बर में फोन कर रहा है। আমি বুঝতে পারছি না ঠিক। अगर बीएस किया तो ट्रिगारिंग অভিজ্ঞতা। আসলে এখানে একটা ঘটনা বলতে ভুলে গেছি, যে পুলিশে যাওয়ার ব্যাপার, ঘটনাটা সেই সময় মালদার ইংলিশ বাজার পুলিশ স্টেশনের আইসি ছিলেন পূর্ণেন্দু কুণ্ডু।
যে আমার যথেষ্ট ঘনিষ্ঠ, সম্পর্কের দিক থেকে যথেষ্ট ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু স্বাভাবিক একজন আইসির সঙ্গে সেটা সেভাবে যোগাযোগ ছিল না এখানে মালদায় থাকতেও। আমি এটা জানতাম, তো এইটাই যে উনি এই হন সম্পর্কে আমি মামা শ্বশুর হব আর কি। তো যেদিন টাকাটা চুরি হলো, যেদিন অস্বীকার করলো, ফোন করার সঙ্গে সঙ্গে বললো না, ও বললো সব টাকা দিয়ে দিয়েছে, ওর মালিকটা বললো, ওর কোনো দিক থেকে কোনো, আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। সঙ্গে সঙ্গে আমি আমার আরেক ভাগ্নেকে দিয়ে ওই তাকে ফোন করালাম, কারণ আমি কাজে ব্যস্ত আছি এবং ওনার সঙ্গে আমরা এর আগে সেভাবে সামনাসামনি কথা হয়নি। অত ব্যস্ত একটা মালদা টাউন, মালদা ইংরেজ এত বড় একটা পুলিশ স্টেশনের প্রধান হিসাবে তার বহু কাজ থেকে প্রচন্ড ব্যস্ততা, আমি দেখে অবাক হয়ে যাই এত ব্যস্ততা। তা উনি মাঝে মধ্যে ব্যাংকে এসেছিলেন এবং একজন সিনিয়র পি ডিভিশন ম্যানেজার বলা হতো বরুণ রায় চৌধুরীর কাছেই যেতেন। উনি ওনাকে বসিয়ে ওনার যা কাজকর্ম সেগুলো করিয়ে নিতেন। ওনার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। সেই বরুণ সাহা চৌধুরী ট্রান্সফার হয়ে গেছিল সেই সময়। তারপরে উনি দিন সাতেক পর এই জিনিসটা, ওনার এখানে যে মালপত্র ছিল সেই জিনিসগুলো নিতে এসেছিলেন। সেই সময় উনি আমার কথাটা শোনেন যে এরকম ঘটনা ঘটেছে। উনি আমি বলেছেন, দেবু চলো আমার সঙ্গে যাই। না, এখন তো আমি তো যাব না, কারণ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে একদম স্ট্রেট খোলামেলাই বলেছে আপনি কিছু করবেন না, যা করার অথরিটি করবে। এখানে অফিসের নামটা, এই নামটা আমি বলি না সাধারণত, আচ্ছা, অফিস করবে এবং আপনি আপনার আপনার খোয়া যাওয়া টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো কি দরকার, বলছে না না চলো না, এটা কোনো এমন কিছু ব্যাপার নাকি। আমি মনে মনে বলছি হ্যাঁ এটা তো ঠিকই, আমাদের মতো অন্তত পুরনো, উনিও পুরনো বহু স্টাফ ঘটনাচক্রে, ওনার ওনার সঙ্গেই আমি একই সঙ্গে রিটায়ারমেন্টটা নিলাম, কিন্তু আমি অনেক নর্মাল রিটায়ারমেন্ট না, অনেক আগে, উনি ম্যাচিওর অবস্থায় নিলেন। ঠিক আছে চলুন। আর উনি তো আমার আত্মীয়, যাওয়া যেতেই পারে। ওনাকে তো আগেই ফোনে জানিয়ে রেখেছিলাম, সেই বিষয়টা আমি আর বেশি এগোচ্ছি না। তো ওনার সঙ্গে গেছিলাম, গিয়ে আমি আমার পরিচয় দিয়েছিলাম এবং এই বিষয়ে যা বলার উনি বলেছিলেন। अगर बीएस में यूं किया है तो टिकटिंग तो वो भी आ जाएगा ब्रैकेट में। बी বলছেন, টিদা অ্যাকচুয়ালি এই আদমি বহুত আচ্ছা হ্যায়। আবার আমার মানে মানে অকল্পনীয় একটা বাণী শুনলাম, যে অদ্ভুতভাবে। আমি আবার বলে দিচ্ছি, এই লোক হচ্ছে মালিক। কার মালিক? যে ছেলেটা চুরি করেছিল তার কর্মচারী, তার মালিক, তার সম্পর্কে বলছে। আর চুরিটা করেছিল আমার কাউন্টার থেকে, ধরা পড়েছিল, অর্থাৎ আমার টাকাটা ফেরত পাওয়ার কথা এবং তার শাস্তি হওয়ার কথা, যেটা অফিসের পক্ষ থেকে যে স্টেপটা নেওয়া দরকার। আমাকে শুনতে হচ্ছে অ্যাকচুয়ালি এই আদমি বহুত আচ্ছা হ্যায়। আমি চোখ তো বড় হয়ে গেছে আমার, ছানা বড় চোখের মালিক বহুত আচ্ছা হয়। তবে আমার কিন্তু চোরের মালিক তথা ইম্পর্টেন্ট কাস্টমার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। চোর এবং আমার টাকাটা ফিরে পাওয়ার বিষয়ে আমার শুধু আগ্রহ, এটা আমি আমার মন্তব্য লিখেছি এখানে। উনি কথা কন্টিনিউ করছেন, इसलिए आप अभी तक शांति से बैठा है। ওরে বাবা, মানে উনি অ্যাকচুয়ালি যদি সচ মে এই আদমি বহুত আচ্ছা না হতেন, তাহলে আমি এখানে শান্তিতে থাকতে পারতাম না, শুধু জেলে থাকতাম নাকি। এটা একটা এই বিষয়ে কি বলবো, বলতে ইচ্ছা করে বলতেও ইচ্ছা করে, কিন্তু যেটা বলবো সেটা সবাই জানে, তাদের ভেতর থেকেও এই কথাটাই আসবে যদি তারা অনুভব করে নিজেদের হয়ে ব্যাপারটা, মানে আমার জায়গায় তাকে বসিয়ে যদি অনুভব করতে পারে, তাহলে যে কথাগুলো আসতে পারে সেই। তো আদমি বহুত আচ্ছা হয়, এই জন্য আমি শান্তিতে আছি। অর্থাৎ আমার মন্তব্যটা, চোরের মালিক, হলুদ হলুদ দিয়ে যে মার্কিং সেগুলো হচ্ছে আমার মন্তব্য, সবুজগুলো দিয়ে মার্ক করেছি সেটা হচ্ছে লোন সেকশন অফিসারের, এবং নীল দিয়ে স্কাই ব্লু যে মার্ক করেছি সেগুলো হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্টের।
এটা বোঝার সুবিধার জন্য বলে দিলাম। চোরের মালিক বা পক্ষের লোকটা সত্যিই ভালো, সেই জন্যই আপনি এখন শান্তিতে বসে আছেন। উনি আবার বলছেন, কন্টিনিউ করছেন, সিন্স হি ইজ এ ভেরি গুড পার্সন। सिंस ही इज ए वेरी गुड पर्सन, वो अगर टेरा आदमी होता तो तब इनकम्प्लीट কথা। আমি এখন মানে আমার মধ্যে আর নেই, মানে মনে হচ্ছে কোনো আমার চেতনা নেই আর কি, সেন্স নেই। ঘুমের ঘরে ঘটছে বা এই ধরনের কিছু, ঘুমের ঘরে ভয়ের স্বপ্ন দেখে না, ভয়ের স্বপ্ন দেখে সেটা হয় না আবার ঠিক। আমি তো আমার 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 কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে আমার এতগুলো টাকা এখনো দিচ্ছে না, রিফিউজ করছে ইত্যাদি। বি বলছে এবার, ও কি বলল যে ফুটেজ দেখিয়ে দিন, আমি টাকাটা দিয়ে দেব। ও কি বললো আমি টাকাটা দেব না? ও কি ডিনাই করলো? এই কথাটাও আমি মার্ক করতে বলবো সবাইকে। আমাকে কিন্তু ডিপার্টমেন্ট এবং যত জায়গায় কমপ্লেন করেছি ডিপার্টমেন্টের রিপোর্টের ভিত্তিতে সবাই একই উত্তর দিচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এই কেসে কমপ্লেনের কোনো মেরিট নেই, কাজেই এটার পিছনে কোনো সময় বা টাকা নষ্ট করা যাবে না, কনফার্ম করেছে। হ্যাঁ, কাদের কাদের কমপ্লেন করেছি আমি তো জানিয়েছি, সেটা নিয়ে আরেকটা ভিডিও করব, কারণ ভিডিও ছাড়া আমি পোস্ট করতে পারবো না। যাদের ইমেল করব তাদের তো সব অ্যাটাচমেন্ট দিয়ে দেবো, অরিজিনালি অ্যাটাচমেন্ট, মানে অডিওগুলো ডাইরেক্ট দেবো, পেপারসগুলোও দেবো, কমপ্লেনগুলো দেবো। ও কি বললো ফুটেজ দেখিয়ে দিন, ব্যাপারটা হচ্ছে সামনে আমার কাউন্টারের থেকে যে যে ক্যামেরাতে আমার কাউন্টারটা পরিষ্কার আসে সেখান থেকে পরিষ্কার প্রমাণিত হয়েছে, এবং ওই সময় সিসিটিভির ফুটেজের সিসিটিভির টাইম অনুসারে সিসিটিভি এটা সময় একটু এগিয়ে ছিল, ফার্স্ট ঠিক 15:14 মানে দুপুর 3:15 হয়ে 14 সেকেন্ড, ঠিক এই সময় টাকাটা তুলেছে সম্ভবত। আমি অনেক দিন তো দেখিনি, আমার যা মনে পড়ছে সেই অনুযায়ী, আমার সব লেখা আছে অন্য জায়গায়, একদম প্রত্যেকটা পদক্ষেপ লেখা আছে। তো সেই সময় টাকাটা চুরি করছিল, ওখান থেকে পরিষ্কার দেখা গেছে, এবং ওই জায়গাটা দেখার পর আর কেউ কাস্টমার, বাইরের অফিসার, আমাদের স্টাফ, কেউ কোনো প্রশ্নে যায়নি এবং পুরোটা দেখা কমপ্লিট করতে চায়নি। কারণ পুরোটা না দেখলে আমি তো বলতাম যে অন্য সময় ওইটা যে আবার রেখে দেয়নি সেটা কি করে বুঝবো। সেই সময়ও তুলেছে কোনো কারণেও, বারবার টাকা তুলছিল, এ করছিল, এগুলো তো ফুটেজটা দেখলে তবেই পরিষ্কার বোঝা যাবে যে এটা পরেটা প্ল্যান, এগুলো প্ল্যান ছিল যে যত টাকা তুলছে রাখছে, আরেকজন ওর সঙ্গী এসেছিল যাকে নতুন দেখছি, প্ল্যান করছি, ওটা ফুটেজ দেখলে একদম পরিষ্কার বোঝা যায়, কোনো সন্দেহই থাকে না। যার জন্যই ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাকে পরিকল্পনা হয়ে গেছে তাদের যে আমার সঙ্গে কি করবে। বিরাট সিসি কাস্টমার, ফুটে খুবই ইম্পর্টেন্ট কাস্টমার, যদি চলে যায় তাহলে আপনাকে এইভাবে এই করে দেবো, এগুলো আমাকে ধাঁধা সাজানো যাচ্ছে। তাহলে এটা প্রমাণ হলো টাকাটা চুরি গেছে। ও কি বললো, বি বলছে, ও কি বললো যে ফুটেজ দেখিয়ে দিন, টাকাটা দিয়ে দিব। ও কি বললো আমি টাকা দেবো না, ও কি ডিনাই করলো? ফুটেজ দেখা বলতে যে ট্রেতে করে টাকাটা ভেতর থেকে আমার কাউন্টারের মধ্যে রাখে, ওখানে কাঁচের স্পেস আছে, ফাঁকা জায়গা, ট্রেটা আমার কাউন্টারে ওখানে রেখে দেয় ওরা। আমি যথারীতি কাজ করতে থাকি, যখন যার টাকা নিই তার টাকা মিলিয়ে নিয়ে, দাগ দিয়ে মিলিয়ে নিয়ে আমি বোর্ডে পাঠিয়ে দিই, খুচরোটা আমার কাছে থেকে যায়। তো সেদিন সেই ট্রেটা আমার যে বোর্ডে, অর্থাৎ যে মেশিনে ক্যাশ কাউন্ট করে ফুল প্যাকেটগুলো, সে এসে টাকাটা, আমি তখন অনেকগুলো গভর্নমেন্টের চালানগুলো মেশিনে কম্পিউটারে ডিপোজিট জমা করার পর অনেক হাতে লিখতে হয়, অনেকটা 4টে করে কপি থাকে, নাম্বার দিতে হয়, সই করতে হয়, অ্যামাউন্ট লিখতে হয়, সিল মারতে হয়, অনেক সময় লাগে, এবং কাগজগুলো এত পাতলা যে সহজেও ওইটা পরপর উল্টানো যায় না, কাজে ওটা আমি করছি। এবং অন্যজন নিয়ে গেছে, সে বলছে যে তার বক্তব্য যে ওই যে ট্রেটা নিয়ে গেল ভিতরে, সেই ট্রেতে টাকাটা আছে কিনা, লুজ নোটটা, সেটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, এটা যুক্তি আছে কথাটার।
যে লুজ নোটটা ট্রেতেই ছিল, ট্রে শুদ্ধ ভেতরে গেছে এবং সেটা তারপরে এখানে বলছে যে দেওয়া হয়নি বা কোনো কিছু হচ্ছে, মানে ইন্টারনালি ব্যাংকের দিক থেকে। এইটা ওর দাবি ছিল বহুদিন থেকে, ওটার কোনো দেখানো ব্যাপারই না, কিন্তু এই বিষয়টাও হচ্ছিল না যে ফুটেজটা দেখিয়ে দেওয়া হোক। ওই জন্য আমিও চুপ করেছিলাম, কিন্তু তার একটা লিমিট তো আছে। হ্যাঁ, এখানে আমার মন্তব্য করেছি, তবে টাকা চুরি করেছে এটা ঠিক। আমার সংস্থার যারা কর্তৃপক্ষ যারা জানে সবই, কিন্তু অফিসিয়ালি আমাকে এইটার কোনো মেরিট নেই আমার অভিযোগের, এরকম বলেছে। আমি না বলবো না আমি দুঃখিত, মানে আমি নর্মাল কথা বলছি, কারণ যা রিয়াকশন আমি সত্যি রিয়াকশনটাই আমি দিতে পছন্দ করি। আমি তো খারাপ ভাষায় কখনো কথা বলি না। এবার আমি বললাম না, ডিনাই করেনি। তারপরে আমার কিছু মন্তব্য ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে। আমার সামনে ডিনাই করেনি, আমার সামনে দিয়ে দেবে বলে অ্যাসুরেন্সও দেয়নি। আসলে বিঘোষের সঙ্গে আমি আর কখনো কথা বলিনি। একদম প্রথম দিনই শুধু বলেছিলাম যে ওই লোকটা এগেছে টাকাটা। যখন ও বললো যে না এরকম হয়নি, আমি বললাম হয়েছে। ফোনটা অন্যজনের হাত থেকে নিয়ে বললাম এটা হয়েছে। ও বললো হয়নি, আমাদের দিক থেকে কোনো ভুল। বললাম দাদা একদম কনফার্ম, একদম কনফার্ম। আমি সঙ্গে সঙ্গে অন্য লাইনে চলে গেলাম সিরিয়াসলি। বললাম দেখো দাদা, আমার এখানকার আইসি কিন্তু আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, তো ওর চোখে হয়তো এটা এমনি একটা মনে হবে যে আমি একটা কিছু ভরকি দিচ্ছি। সে বললো হ্যাঁ যান আপনার আত্মীয়। তো রেগে গেছে। আমি বুঝলাম যে ও ভুল বুঝেছে। আমি বললাম দাদা তোমার সম্পর্কে বলছি না, আমি ওই ছেলেটার সম্পর্কে বলছি। এই হচ্ছে আমার শেষ কথা, ওর সঙ্গে আর কোনো কথা হয়নি, দরকারও নাই। আমার সামনে ডিনাই করেনি। আসলে বিঘোষের সঙ্গে আমি আর কখনো কথা বলিনি, কারণ আমার কাছে চোরটাই ফ্যাক্টর। আমি ওর কাছেই চাইতে পারি, ওর মালিক সিসি অ্যাকাউন্ট হোল্ডার, তার সঙ্গে আমি কেনই বা এই বিষয়ে কথা বলবো, বিশেষ করে এতটা শোনার পর। আমি ওদের চক্রান্তটা বুঝে গেছি, বিশেষ করে এতটা শোনার পর আমি ওদের চক্রান্তটা বুঝে গেছি যে আমি টাকাটা ফেরত পাবো না। উপরন্তু আমাকে খুবই সাবধানে থাকতে এবং কথা বলতে হবে খুবই সাবধানে, যেন কোনোভাবেই আমাকে মেমো দিতে না পারে। ভেতরে ভেতরে আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে এসে গেছি আমাকে কি কি করতে হবে, কারণ এটা একটা ভীষণ চক্রান্ত। এবং আমি জানি আমাদের এই ডিপার্টমেন্টের অন্যান্য যারা কাজ করেছে সিনিয়র, তারাও জানে তখনকার দিনের। এখনকার দিনে যারা জুনিয়র তাদের কথা আমি বলতে পারছি না, এদের সঙ্গে আমাদের একটা ডিফারেন্স আছে মানসিকতার। কারণ এনভায়রনমেন্ট আমরা অন্য পেয়েছিলাম, এদের এনভায়রনমেন্টটা অন্য পেয়েছে। আমাদের সময়ে বলা হতো, আমার অফিসের নাম, এই ডিপার্টমেন্টের নাম দিয়ে বলা হতো এই ফ্যামিলি। ধরা যাক আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি ফ্যামিলি, এভাবে কথা বলা। আমরা একটা পরিবারের মতো ছিলাম, সারা ভারতের যতগুলো স্টাফ, যতগুলো শাখা অফিস আছে। তো আমি যেটা আমার মন্তব্য রয়েছে, যেন কোনোভাবে আমাকে মেমো দিতে না পারে। কে দোষী এটা তখন আমার কাছে গৌণ হয়ে গেছে, এবং আমার সঙ্গে একজন কেউ নেই। এটাই সবচেয়ে বড় কারণ আমার ভয় পাওয়ার। এত বছর চাকরি করার ফলে এবং ইউনিয়ন করার ফলে এতটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে যে একটা মেমো দিলেই আমার সব টাকা, কিসের টাকা, রিটায়ারমেন্টের টাকা, সব টাকা আটকে যাবে। এবং চাকরি থেকে নর্মাল ডেটেই রিটায়ারমেন্ট হলেও ওরা তাদের যতদিন ইচ্ছা আমাকে ঝুলিয়ে রাখবে, অথচ আমার কোনো সেভিংস নেই। আমি বললাম না, ডিনাই করেনি না। বললো তাইলে? আমি বললাম ফুটেজটা হচ্ছে না, সেটাও অনেকদিন হয়ে গেল। এবার গলা স্বর চড়িয়ে, আরে বাবা হি ইজ কামিং, তো স্যার তো ডেকেছে ওকে। কিছুক্ষণ আমি চুপচাপ, আমি চলে যেতে পারছি না। হ্যাঁ, আমি চলে যেতে পারছি না, কারণ শেষ দিকের মিনিট 10 যে কথাগুলো হয়েছে সেগুলো ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। অফিসের দিক থেকে আমার
কোনো সমর্থন নেই, একটা প্রাণীও একজন কেউ আমার সঙ্গে নেই। আমাদের ইউনিয়ন আছে একটা, আমি জানি না ইউনিয়ন তাদের কি ভূমিকা ছিল, তাদের খবর আমি রাখি, সেটা তাদের নিয়েও উনি কথা বলেছে আর একটা ভিডিওতে। তো সঙ্গে না থাকলে এটা সম্ভব না যে একটা কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করব। সেই জন্যই অ্যাসোসিয়েশন, যা হয় অ্যাসোসিয়েশনগতভাবে হয়, একজন কেউ লড়তে পারে না যদি অ্যাসোসিয়েশন বাধা না দেয়। এবং অ্যাসোসিয়েশনে তখনকার দিনে এটাই কাজ হয়েছিল, তারা কর্তৃপক্ষের ঢাল। কিছুক্ষণ চুপচাপ আমি চলে যেতে পারছি না, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় আমাকে এখনই বের করতে হবে, এগুলো মনে মনে ভাবছি। বি, এবার আস্তে করে বলছে, দিস উইল গন ভেরি ফার দিদা। এর আগে কি হয়েছে বলে এরপরে স্পষ্ট না, অস্পষ্ট কথা। এরপরে নর্মাল কথা আছে, एक चीज सी বলছে, एक चीज जान लीजिए जीएम अभी भी सर्कल में है। এটা আমি বিশেষ না, এটা নর্মাল কথা, আমার কথা। তার সঙ্গে আমার পরিচয় ছিল, উনি মালদাতে ছিলেন, মালদার যে প্রশাসনিক অফিস তার প্রধান হিসেবে ছিলেন এক সময়। আমার সঙ্গে ওনার পরিচয় আছে। পরিচয়টা তো অবশ্য খুব মানে সুখদায়ক ঘটনার মাধ্যমে হয়নি। পরিচয়টা হচ্ছে, আমি সেক্রেটারি ছিলাম একটা স্টাফ ক্যাশ সেকশন একটা সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং আমাকেও ডেকেছিলেন সেক্রেটারি হিসেবে। তাতে আমি ওনার বলা কথা এবং আমার দেওয়া যুক্তি কিন্তু উনি মেনে নিয়েছিলেন। আসলে ওই ভদ্রলোক অতি অমায়িক, অতি ভদ্র, এখন অনেক উঁচু পদে চলে গেছেন এবং এখন আলটিমেটলি আমাদের ব্যাংক ছেড়ে অন্য ব্যাংকে আরো উঁচু পদে আছেন। তারই কথা বলছেন যে উনি ছিলেন। আমি বললাম পরিচয় আছে। উনি এবার আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলছে, দেখুন কিন্তু অফিসিয়ালি উনি আপনাকে বাঁচাতে পারবেন না এটাতে। যদি উনি চলে যান, যদি কোনো লিটিগেশন নিয়ে চলে যান, তাহলে আপনি বিপদ ছাড়া কিছু পাচ্ছেন না। বি বলছে, অফিসিয়ালি আপনি রং আছেন। সি বলছেন, ইউ ক্যানট ইনসিস্ট। বি বলছেন, নোবডি ক্যান ইনসিস্ট। সব কথা তো আমি শুনছি, তার মানেগুলো তো বুঝছি, গভীরতাটা বুঝছি। সি বলছেন, ইউ ক্যানট ইনসিস্ট। আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখুন যে এখানে একটা অপ্রাসঙ্গিক কথা আছে, কথা যা আছে ওটা আমি বলতে চাই না, ওটা আমার বিষয় না। এখানে সি আবার একটা কথা বলছে, এইটা আমি ওই দিনের লাস্ট টাইম পর্যন্ত রেকটিফাই করতে পারতাম। আমাকে পড়তে হবে এই জায়গাটা। আপনি যে নিজে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি যদি কারো কাছে ভুল করে 10,000 টাকার জায়গায় 11,000 টাকা দিয়ে দিয়েছি নয়। বি বলছে, হতেই পারে। তখন আবার সি বলছে, এইটা আমি ওই দিনের লাস্ট টাইম পর্যন্ত রেকটিফাই করতে পারতাম, বাট ইউ হ্যাভ নট রেকটিফাইড দ্যাট। এবার সবাই কিছুক্ষণ চুপচাপ, অল্প সময়। উনি আবার বলছেন, अगर मेरे से गलती हो जाए, बैंक में एक मेनू है जिस मेनू से हम रेक्टिफाई कर सकते हैं उस दिन। मैंने आपको भाउचर भी नहीं देखा प्रॉपरली, है ना। जब मेरा उतना कैश में शॉर्ट होता है तो मुझे भाउचर्स भी देखना पड़ता, मगर भाउचार्स भी नहीं देखा। এই কথাটা অপ্রাসঙ্গিক এবং উনি প্রথম থেকেই দেখে আসছেন। যতবার আমি নিজে সিসিটিভি ফুটেজ 3বার দেখিয়েছি তাদেরকে। তারপরে আমি যখন অসুস্থ বাড়িতে ছিলাম তখন আমার সঙ্গী একদিন দেখিয়েছে, আমি বোধহয় আরো একদিন। যাই হোক, উনি সব জানেন, প্রথম থেকে সব দেখেছেন। উনিও কনফার্ম হয়েছেন, তারপরে না এগুলো চলছে। তো উনি এই কথাগুলো কি করে বলেন যে ওই লাস্ট টাইম পর্যন্ত রেকটিফাই করা যায়, কিন্তু আমি করলাম না। তখন হিন্দিতে বলছেন যে যদি ভুল হয়ে যায়, ব্যাংকে মেনু আছে, যেই মেনু দিয়ে রেকটিফাই করা যায় সেই দিন। যদি আমি কোনো টাকা বেশি দিয়ে দিই বা কম ঢুকাই মেশিনে, তাহলে সেদিন সেটাকে ব্যাংকের ভেতরের হিসাব মেলানোর জন্য, ভুলটাকে শুধরানোর জন্য সেদিন সময় থাকে। আমার অতটা ক্যাশ শর্ট গেছে, 53,000, ঠিক আছে, তো আমাকে তো ভাউচার দেখতেই হবে। কথাটা ঠিক আছে, মগর ভাউচার ভি নাই দেখা।
একদম আগে বলেছি আমি যখন চুরির সময়, যে কাউন্টার পার্টটা দেওয়ার পরে পরেই আমি 2000-এর নোট মিলালাম, দেখলাম 10টা শর্ট, সামনেই ভাউচার ছিল, ভাউচার টেনে নিলাম, দেখলাম ওখানে 2000-এর 10টা আছে এবং 566 আছে, যার মধ্যে আমার মারা টিক নাই, যেটা আমি নোট নিয়ে লাল রঙের টিক মার্ক দিই ডান দিকে, নাই, অর্থাৎ আমি নিইনি। এত কিছু জেনেও যদি না জানেন তাহলে এটা ওনার ল্যাপসেস, আমি সেটা বিশ্বাস করি না। উনি জানেন এবং এগুলো সব বানাচ্ছেন, গল্প বানাচ্ছেন, স্টোরি। আমাকে একটা সময় বলা হয়েছে আমি স্টোরি, কাজে আমি স্টোরি কথাটা ইউজ করলাম, এটা স্টোরি। मैंने मगर मैं भास्कर्स भी नहीं देखा। এবার আমি এখানে একটু মন্তব্য করেছি যে আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখে নেন, ভাউচার্স ভি নাই দেখা পর্যন্ত পুরোটাই এক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা। হয় উনি কিছুই জানেন না, কিংবা ইচ্ছা করে বানিয়ে বলছেন। আমি বললাম আমি ভাউচার দেখে ইনকমপ্লিট করা অবস্থায় উনি আবার প্রসঙ্গ ধরে, স্যার এবারে আমি আমি উনি অন্য কিছু বলতে শুরু করলেন, সেগুলো নিয়ে আমি কিছু বলবো না, পড়লেই জানা যাবে, শোনাও তো যাবে। আরেকটা অডিও ভিডিওতে এই অডিও পোর্শনটা আমি দিয়েছি। এখানে আমার মন্তব্য আছে, আবার ভুল বা ইচ্ছা করে বানিয়ে বলা, কারণ ডি 2 মিনিটের মধ্যেই শর্টটা ধরতে পেরেছে। ওই ভাউচারটা তখনও সামনে ছিল, ডি 10টা 2000-এর নোট কম হওয়া মাত্রই সামনে থেকে ওই ভাউচারটা টেনে নিয়ে দেখে যে ওটাতে লুজ নোট হিসাবে 10টা 2000-এর নোট লেখা আছে, কিন্তু ডি লুজ নোট পাওয়ার পর লাল কালিতে যে চিহ্ন দেয় সেটা দেওয়া ছিল না, সঙ্গে 500 টাকার নোটও লুজ ছিল। সঙ্গে সঙ্গে ডি 500 টাকার নোটগুলো কাউন্ট করে দেখে যে সেটাও শর্ট, যতগুলো ভাউচারে লেখা ছিল ততগুলো। এক্ষেত্রে ফুল প্যাকেটের ট্রেটা অন্যজন ভেতরে নিয়ে গেছিল, যেটা তার করার কথা নয়। ডি খুব সহজেই ওর নামে দোষ চাপাতে পারত, কিন্তু সিনিয়র স্টাফ হিসাবে ডি ওর ওপর দোষ চাপায়নি। এর আগেও এরকম হয়েছে, আমাকে বিপদ নিতে হয়েছে এবং আমাকে এরকম লড়াই করতে হয়েছে যে যেটা আমি সহজেই অন্যের জন্য ঘটনাটা ঘটেছে, আমি করি না এটা, এতটা তো আশঙ্কাই করিনি, কল্পনাতেও করা যায় না যে এরকম দিকে ঘটনাটা বইবে, কিন্তু সিনিয়র চাপায়নি। আর এটা খুবই কমন একটা ঘটনা, যে কোনো কাস্টমার ভুল করে যদি লুজ নোটগুলো না দিয়েই চলে যায়, অথবা যদি সংশ্লিষ্ট ক্যাশিয়ার লুজ নোটগুলো চেয়ে নিতে ভুলে যায়, তাহলে ওই কাস্টমার অর্থাৎ যে টাকা জমা করতে এসেছিল, ওই কাস্টমার বা যে টাকা জমা করতে এসেছিল তার সে মনে পড়লে নিজেই দিয়ে যায়, সঙ্গে দুঃখ প্রকাশ করে, কিংবা সংশ্লিষ্ট ক্যাশিয়ার যদি সেই মুহূর্তে বা পরে বুঝতে পারে যে কার লুজ নোট নেওয়া হয়নি বা দিতে ভুলে গেছে, তখন সেই জমাকারী বা কাস্টমারকে ফোন করে জানালেই সে যদি মনে পড়ে, ভালো কথা, না হলে ক্যাশ মিলিয়ে দেখে নিয়ে ওই পরিমাণ টাকাটা তার বেশি হচ্ছে এটা পাবে, এবং সেই কাস্টমারের তাহলেও সেই কাস্টমার সঙ্গে সঙ্গেই এসে দিয়ে যাবেন বা কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন, অবশ্যই দুঃখ প্রকাশ করে। এর এর কোনো ভুল কখনোই হতে দেখা যায়নি। আগের 12 বছর ডি এই অফিসেই কাজ করেছে। 2001 সাল থেকে আমি 13 সাল অব্দি ছিলাম। 14 সালে আমাকে চক্রান্তের আবার শিকার হতে হয়েছিল এবং আমাকে ট্রান্সফার হতে হয়েছিল, সেটা আলাদা ঘটনা। সেগুলো কাগজপত্র আছে, আমি যাদের অভিযোগ করছি তাদের অথরিটিকে যখন অভিযোগ করছি আমি ওটাও দিয়ে দেবো। আমি বললাম যে আমি ভাউচার দেখে, এবার বলছে স্যার এবারে আমি এখানে অনেকটা কথা রিপিটিশন আছে, আমি জানি না ভিডিওটাতে রিপিট হয়েছে নাকি অডিও রেকর্ডিং এ, কিংবা আমি হয়তো দ্বিতীয় দিন এই জায়গাটা 2বার করেছি, কিন্তু আমি এটা লিখে ফেলেছি, সেই জন্য এই জায়গাটা আমি পার হয়ে যাচ্ছি। স্যার এবারে আমি ডি, আমি ভাউচার দেখে বুঝতে পারলাম যে মিস্টেকটা আমার হয়েছে, আমি বললাম ডি। সি, আমি এবারে আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমার হিসাবে কি, ব্যাংক ইজ নট এট অল রেসপন্সিবল ফর হোয়াট ইউ আর ডুইং। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই যে আপনার টাকা ফেরত করিয়ে দেওয়ার জন্য অ্যাকশন নেবে। আর আমি যদি এটা ধরে রাখি যে এটা আপনি সৃষ্টি করেছিলেন, এই কথাটা এখানেও
প্রচুর ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে। একটা হচ্ছে ব্যাংক রেসপন্সিবল না আমার ব্যাংকের একজন কর্মচারীর কোনো ক্ষতি হলে। এটা তো গ্রহণযোগ্য না, কখনো দেখিনি, কখনো ভাবিও নি। কিন্তু উনি সেটা আমাকে দেখালেন যে হ্যাঁ, আমি কিন্তু তাও ডিপার্টমেন্টের দোষ দিব না, কারণ ডিপার্টমেন্ট তো একটা নাম। ডিপার্টমেন্টটা যারা চালায় সমস্ত ধরনের সমস্ত শ্রেণীর কর্মচারী অফিসার এবং এদের নিয়ে ডিপার্টমেন্ট, সব মিলিয়ে তারা যেভাবে চালায় কাজ, তাদের কাজকর্ম সেই অনুযায়ী সেই ডিপার্টমেন্টের সুনাম বা বদনাম হয়। তাই তার কাছ থেকেই প্রথম এরকম দেখলাম যে আপনাকে ব্যাংক ইজ নট অ্যাট অল রেসপন্সিবল ফর হোয়াট ইউ আর ডুইং। আমি কি করছি তার জন্য রেসপন্সিবল না। আমি টেবিলে বসে কাজ করছি না, ঘুরে বেড়াচ্ছি, রেসপন্সিবল না। কেউ এসে আমাকে ব্যাংকে ঢুকে হুমকি দিল কেন, রেসপন্সিবল না। আমার টাকা চুরি হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সিসিটিভি ফুটেজ দেখা গেছে, এগুলোর জন্য রেসপন্সিবল না। এগুলো অত্যন্ত আশ্চর্যজনক এবং বালখিল্যের মতো চাইল্ডিশ কথাবার্তা। এর উত্তর আমি কি দেবো আমি জানি না, কিন্তু যা ঘটেছে, যা বলা হয়েছে আমি সেটাই বললাম। এই সময় আমার এখানে মন্তব্য করেছে, লাস্টের শেষটা কিনা আরো মারাত্মক, আমি যদি এটা ধরে রাখি যে এটা আপনি সৃষ্টি করেছিলেন, এর মানেটা, এটা আমার কথা বলছি, আমি নিজের কথা, এর মানেটা হচ্ছে পরিষ্কার যে অর্থাৎ এই যে টাকা চুরি যাওয়ার ঘটনাটা, গল্পটা, এটা আমি করেছি, গল্পটা, এটা স্টোরি বানিয়েছি। অথচ কিছুক্ষণ আগে ওনাদের কথার মধ্যে কিন্তু এগুলো বেরিয়ে এসছে যে টাকাটা ওনার রেডি ছিল। উনি ইঙ্গিত করলেন যে আমি নাকি এটা সৃষ্টি করেছি। এটা বিশেষভাবে উল্লেখ করব কারণ প্রথম যেদিন বিকালবেলা সেই কাস্টমারকে ডাকা হয়েছিল ওই লোন সেকশনের, তখন তার লোন সেকশনের অফিসারও আলাদা ছিল, সে যখন ডেকেছিল, ডেকে সেই কাস্টমার যখন ঢোকে তাকে কথাগুলো যখন বলা হয় যে এরকম এরকম ঘটেছে, এটা একটা শর্ট আছে। কারণ একটা বিষয় এখনকার সঙ্গে পার্থক্য হয়েছে যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানে বড় বড় ব্যবসায়ীরা লাখ বা কোটি কোটি টাকা রেখে দিয়ে চলে যেত। দিনের শেষে এসে যদি কোনো কম, কোনো বেশি, কোনো ছেঁড়া ফাটা চলবে না, এই এক্সচেঞ্জগুলো এগুলো অ্যাডজাস্ট করা হতো। তাদের দিক থেকেও কোনো অসুবিধা হতো না, আমাদের দিক থেকেও কোনো অসুবিধা হতো না। সেটা না হয় পরে পাল্টে গেছে এবং কাস্টমার যাতে দেখতে পায় সেই জন্য কাঁচের ব্যবস্থা করেছে, যে তারা কাউন্টিংটা দেখতে পাবে সামনে থেকে, এগুলো করেছে। তো আমি এটা সৃষ্টি করেছি এটা বলার ফলে এটা একটা খুবই অপমানজনক কথা। সেদিন সেই মালিক যে ইম্পর্টেন্ট কাস্টমার, সেও কিন্তু বলেছিল, আমার মনে আছে পরিষ্কার, আরে টাকা কোথাও জানি, দেখেন ব্যাংকেই কোথাও আছে। এইটা আমার মনে স্ট্রাইক করেছিল, এটা আমি মনে রেখেছিলাম। যেই কথাটার মানে হচ্ছে টাকা ব্যাংকেই আছে, আমি কোথাও লুকিয়ে রেখেছি বা আমি এগুলো ফলস বানাচ্ছি, পরিষ্কার কথা। ওই কথাটাই কিন্তু এখানে আমাকে বলা হলো। আর আমি যদি এটা ধরে রাখি যে এটা আপনি সৃষ্টি করেছেন, এটা আমাকে বলা হলো। এবার আমি যতটুকু আমার মন্তব্য লিখেছি ওটা পড়ে দিই। মারাত্মক অভিযোগ, মানে উনি বলতে চান যে আমি এই ঘটনাটা বানিয়ে বলছি, বানানটা ভুল হয়েছে। টাকা চুরি যাওয়াটা মিথ্যে, যেই কথাটা ঘটনার দিনই সেই কাস্টমার তাকে এবং তার সেই চুরি করা কর্মচারীকে যখন অফিসে ডাকা হয়, সেদিন অল্প কিছু কথার পরেই বলেছিল, দেখেন টাকাটা অফিসেই কোথাও আছে, ও সব চুরি টুরি যায়নি। এবং চোরটি হম্বিতম্বি করতে থাকে এই বলে যে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার অমুকে আছে, তমুকে আছে, ইত্যাদি। আমাদের অফিসের সি কি করে ভুলে গেলেন যে সিসিটিভি ফুটেজ দেখে সবাই বিনা দ্বিধায় মেনে নিয়েছে যে টাকা চুরি করে নেওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাকে বলেছিলেন যে যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেটা অফিসই নেবে এবং আমার চুরি যাওয়া টাকাটা ফেরত করিয়ে দেওয়া হবে। কারণ নিয়ম অনুযায়ী সেদিনই আমাকে ওই পরিমাণ টাকা দিয়ে ক্যাশ মিলাতে হয়েছিল নিয়ম অনুযায়ী। উনি যদি বলতে পারেন, এটা আমি চালাচ্ছি, উনি যদি বলতে পারেন আমাকে এরকম অপমানজনক কথা বানিয়ে সবকিছু পরিষ্কার জন্য, কারণ উনিও প্রতিবারেই ফুটেজ দেখেছেন, ওনার অ্যাবসেন্সে কোনো কিছু হয়নি, সবসময় সামনে দেখেছেন।
চুরি নিয়ে কোনো রকমের সন্দেহের অবকাশ থাকলে ওপরের কথাগুলো, এতগুলো কথার তো দরকারই পড়তো না। উনি দিয়ে দেবেন বলেছেন, উনি টাকাটা জোগাড় করে রেখেছেন, আর একটা ফুটেজ দেখার পর টাকাটা দিয়ে দিবেন, এসব কথা তো আপনাদেরই কথা। তাহলে তো সরাসরি বলবো, আমি সরাসরি বলবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই কোনো বোঝাপড়া হয়েছে, যার ফলে আপনারা এত বড় ঝুঁকি নিয়ে আজকে বানানো সব কথা বলে আমাকে ভয় দেখাচ্ছেন চোরটাকে বাঁচানোর জন্য। আমি এত সিনিয়র একজন স্টাফ, তার সাথে এরকম একটা চক্রান্ত করে মানসিক নির্যাতন করছেন যাতে আমি টাকাটা না চাই। আমার যে পড়বে বা শুনে দেখবে, শুনবে, তার জন্য বলছি যে বোঝা যাচ্ছে ব্যাপারটা কত অপমানজনক ব্যাপারটা আমার পক্ষে, এবং কত মানসিক চাপ সৃষ্টি করছে একটা মিথ্যা বানিয়ে। এ তো আমাদের দেশে তো হামেশাই, এটা তো নতুন কিছু না যে এই ধরনের ঘটনা ঘটে না, কাউকে বানিয়ে নির্দোষকে দোষী বানিয়ে দিলাম, দোষীকে ঘুরে বেড়াচ্ছে, নির্দোষ শাস্তি পাচ্ছে, কোনো অঘটন নয় এটা। এখন নয়, বহুদিন থেকেই আমাদের দেশে, হয়তো অন্যান্য দেশেও আগে জানতে পারতাম না, এখন মিডিয়ার জন্য জানতে পারি, এরকম আছে, এরকম হয়। কিন্তু আমরা পক্ষে এটা সহ্য করা সম্ভব না, কারণ এটা আমার পরিষ্কার মনে হচ্ছে তার আগের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি উনিও আমার চেয়ে জুনিয়র বয়সে, খুবই ভালো লোক। তাকে বলেছিলাম আমার দেখে মানে স্টাফ ফ্রেন্ডলি সবচেয়ে বেশি, আমি এরকম স্টাফ ফ্রেন্ডলি দেখিনি। উনি একটা দোষ ছিল যে ভীষণ বকাবকি করতেন, ভালোবাসতেন, আমার বকাবকি করতেন, কিন্তু সেটা হচ্ছে জুনিয়র স্টাফদের জন্য। যা আমাদের ক্লেরিক্যাল স্টাফ ছিল 17 জন, আমি বাদ দিলে সবাই জুনিয়র। সবাই এত জুনিয়র যে বাকি 16 জনের মধ্যে 15 জনেরই জন্ম তারিখ আমার চাকরিতে যোগ দেওয়ার পরে, একজন মাত্র তার চেয়ে আগে দিয়েছে। তার সত্ত্বেও সেই আগের ম্যানেজার কিন্তু একদম, আমি প্রশ্ন করেছিলাম, ইয়ে হয়েছিল কাজের মাঝখানেই, আমি একটা কাজ নিয়ে গেছিলাম ওনার কাছে, উনি একটা কাজে ব্যস্ত ছিলেন, বসতে বলেছেন। তো আমাদের যেমন হয় যে আমরা টিম মালদা এই ধরনের কাজ করি একসঙ্গে, এখন তো কাজের ধরন পাল্টেছে এবং আরো বিস্তৃত হয়েছে, কাজের ভ্যারাইটির নানা রকম কাজ এখন ডিপার্টমেন্ট করে, শুধু ক্যাশ নিয়ে কারবার করে না, শুধু টাকা জমা আর তোলা লোন এই না, আরো অনেক বিস্তৃত হয়েছে। সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা আপনার প্রথম আপনার প্রথম টিমে কি আমি সুযোগ পাবো? আচ্ছা, আপনার প্রথম 11 জনে। তারপরে বললাম যে অন্তত 12 ম্যান। উনি একবার তাকিয়ে নিয়ে আমাকে একটু মিটিমিটি করে হাসলেন, তারপরে একটু থেমে বললেন যে আপনি 5-এর মধ্যে। ওনার ভাষা অনুযায়ী, ওনার যেখানে বাস করতেন সেখানকার কথা, অর্থাৎ আমি 5-এর মধ্যে। এটা আমি ইচ্ছে করে বললাম যে একটা এত হাস্যকর ঘটনা ঘটছে এমন একজনকে নিয়ে, তারা তার সম্পর্কে কিছুই জানে না। একটা কর্মচারী তার এফিসিয়েন্সি, তার পারফরমেন্স, তার অফিস রেকর্ড, তার সার্ভিস রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলে। এছাড়াও যারা কাস্টমার, আমাদের এই ধরনের ডিপার্টমেন্ট হলো আর্থিক প্রতিষ্ঠানের কাস্টমার এবং সহযোগী স্টাফ সহকর্মীরা, তারা অনেক কিছু বলে, মুখে পরিষ্কার হোক বা পরিষ্কার না বলেও তারা অনেক কিছু জানে এবং তারাই বলতে পারে। তাই আমার উপর এগুলো একটা কিছু ঘটে না। সেই আগের অফিসার, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে আমি বলেছিলাম, স্যার সারা জীবনে আমি 3বার বকা খেয়েছি, ব্যাংকে ঢোকার পর, চাকরিতে ঢোকার পর কখনো খাইনি, তার আগে আমি 3বার বকা খেয়েছি, 2বার বাড়িতে, 1বার স্কুলে। ক্লাস ফাঁকি দিয়েছিলাম, ধরা পড়ে গেছিলাম। তো আমি কোনো বকা খাইনি, আমি এরকম টাইপের ছিলাম, শান্ত, ভদ্র, সিনসিয়ার, রেসপন্সিবল, সবকিছু। এবার সি কন্টিনিউ করে যাচ্ছেন, মানে আমার মনের অবস্থা আমি বুঝতে পারছি না যে আমি নিচে পড়ে যাচ্ছি না উপরে উঠছি না কোথায় দাঁড়িয়ে আছি। একটা তালগোল পাকিয়ে যাচ্ছে, মাথা একদম বনবন করে ঘুরিয়ে দিচ্ছে আমাকে। এরকম কথা আমাকে, আমার উপর এগুলো আমার ওপর এগুলো প্রয়োগ করছে, এই ধরনের কথা, এগুলো অকল্পনীয়। এগুলো যারা এগুলোতে অভ্যস্ত না,
করতে বা শুনতে যারা অভ্যস্ত না তাদের পক্ষে মানসিক চাপটা তাদের অনেক বেশি হয়। তারপরে তো আমি হাইপার টেনশনে গিয়েছি, এইসব হয়েছিল আমার প্রবলেম। সি বলছেন, তাইলে কোনো ভুল হবে না আমার। একটু আগে বলে দিই কেন ভুল হবে না। উনি লাস্ট কথা বলেছিলেন, আর আমি যদি এটা ধরে রাখি যে এটা আপনি সৃষ্টি করেছিলেন তাহলে কোনো ভুল হবে না। আপনি ইচ্ছাকৃত করেছেন আপনার রেকটিফিকেশনের জন্য। আপনি জানেন না এত পুরনো স্টাফ হয়ে আপনার রেকটিফিকেশনের জন্য কি করতে হয়। আমি কারো 10,000 টাকার জায়গায় 1,00,000 টাকা লিখে দিলাম, তো বিকাল অবধি আমি রেকটিফাই করতে পারবো যেভাবে করতে হয়। আপনি সেটা করলেন না। আমি বললাম এটা তো এরকম ছিল না, অ্যামাউন্টটা ঠিক দিয়েছি, আমি সেই টাকাটা পাইনি, লুজ টাকাটা। সি, আপনার সেদিনের টাকাটা শর্ট, তারপরে কিছুটা কথা বোঝা গেল না। হতে পারে শর্ট ছিল না, এই কথাটা বলেছিলেন। কিন্তু আমি আমি ওখানে ওনাকে শেষ করতে বললাম যে ব্যাংকের প্র্যাকটিস অনুযায়ী উনি বললেন আপনার টাকা, এগুলো সব ইনকমপ্লিট কথা চলছে। আমি বলছিলাম ওটা মেক গুড করে দিলে হয়। উনি বললেন যে মেক গুড ইজ সেকেন্ডারি থিং, ফার্স্ট ওয়ান ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে আপনি প্রথমে পুরো ছানবিন করবেন কেন হয়েছে, কেন শর্ট হয়েছে। এটা আমার মন্তব্য, কিন্তু এটা হলুদ করতে ভুলে গেছি, এটা আমি হলুদ করে দেবো পোস্ট করার আগে। এই সবই তো হয়ে গেছে 3 মিনিটের মধ্যে, আপনি সবই ভুলে গেলেন। না, আমার মন্তব্য মুখে আমি বললাম হ্যাঁ সেটা তো হয়েছে। সি, ইউ হ্যাভ টু ইনফর্ম দেন ক্যাশ অফিসার কে কি আমার টাকা শর্ট হয়েছে। আমি বললাম ওটাও তো জানিয়েছিলাম সেদিন, ফুটেজই আছে সব, সিসিটিভি ফুটেজ দেখলে পরিষ্কার এবং আমার চোখের সামনে ভাসছে। আমি সোজা ঘুরে এসে আমি যে পেছন দিক দিয়ে আমাদের ডিপার্টমেন্টে, বেশিরভাগ আর্থিক ডিপার্টমেন্ট যেখানে টাকার লেনদেন হয় সেখানে রাস্তা একটু ঘোরালো হয়, স্ট্রেট ওয়ে থাকে না যে কেউ কোনো বদমাশি করে দৌড়ে সোজা পালিয়ে যাবে তা না, জিগজ্যাগ থাকে। তো আমি পেছন দিক দিয়ে ঘুরে ওই আমার কাউন্টারের যেখানে কাস্টমার থাকে সেখানে এলাম। তার আগে প্রথমে বাইরের দরজা দেখলাম যে দেখা যায় কিনা তাকে। এমনি নর্মাল অবস্থায় অতটুকু সময়ের মধ্যে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার কথা না, কিন্তু পরে বোঝা গেল ফুটেজটা দেখে যে এটা নর্মাল না, এটা একটা পরিকল্পনা মাফিক চুরি হয়েছে। তো তো এই সম্পর্কে উনি বললেন, মানে আপনার, এবার উনি আমাকে তারপরে সঙ্গে সঙ্গে ফিরে এসে আমি যে ক্যাশ অফিসার যে ঘরে একটা থাকে পাশে ঘরে, সেখানে সেখানে গেলাম, সেখানে গিয়ে তাকে বললাম। তারপরে আমার সিটে ফিরে এলাম। আমার কথা শুনে অন্যরা ছুটে এলো, সব পরিষ্কার আছে সিটি, এগুলো 5 মিনিটের মধ্যে ঘটেছে। তাই বললাম রিটেনে, তারপরে তারপরে অন্য ওটা আপনি জানিয়ে, আমি বললাম ওটা জানিয়েছিলাম সেদিন। এবার সি, রিটিনে জানিয়েছেন। আমি বললাম বুঝতে পারিনি, এরা অবাক হয়ে গেছি আর কি। সি, রিটিনে জানিয়েছেন? না, রিটিনে জানাইনি। তার মানে আপনার সব জায়গায় ল্যাপসেস আছে, সি বলছেন। পরে আপনাকে বলবেন না কিছু। ইন্টারেস্টিং, নাইস। সব কিছুতে আমার ল্যাপসেস সেদিন। আমার টাকা চুরি হয়েছে, আবার আমি মনে করে দিই একটা চোর আমার টাকা চুরি করেছে, তার মালিককে, এখানে মালিকের প্রসঙ্গই শুধু আসছে। মালিক কত বড় ইম্পর্টেন্ট কাস্টমার, কত পুরনো কাস্টমার, কত ভালো আদমি। অ্যাকচুয়ালি ভালো না হলে আমার আজকে এখানে অবস্থা, এইভাবে থাকতে পারতাম না শান্তিতে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমাকে এসব কথা বলছে, সবকিছুই ল্যাপসেস আছে আমার। এবার আমি আমার মন্তব্য লেখা আছে এখানে একটু। ব্যাংক কিন্তু এনএইচআরসির ইনস্ট্রাকশন এর উত্তরে এটাই লিখেছিল। ব্যাংক কিন্তু এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রিসোর্স, সরি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যে আমি কমপ্লেনটা করেছিলাম, সেই কমপ্লেনের বেসিসে তারা যে চিঠি করেছিল আমাদের টপ মোস্ট অথরিটিকে, সেই চিঠি অনুযায়ী যে উত্তরটা আমাকে দেওয়া হয়েছিল 1 কপি এবং তাদের 1 কপি পাঠানো হয়েছিল ইনস্ট্রাকশন অনুযায়ী, সেই কপিটাতে আমার ওই পয়েন্টের মধ্যে ওই শর্টটা নিয়ে লেখা ছিল এইটাই, আমি যেটা করেছি সেটাই আর কি। টাকাটা মেক গুড করে দিতে হয়, হয়ে গেল। বিরাট অ্যামাউন্ট হলে 20 লক্ষ 25 লক্ষ এগুলো হলে ঘটনা বিশাল হয়ে যাবে, তখনও
আমার প্রতিষ্ঠান, গোটা প্রতিষ্ঠানই মাঠে নেমে পড়বে ওইটা নিয়ে উদ্বিগ্নভাবে, সঙ্গে পুলিশ টুলিশ যা কিছু লাগে। এরকমভাবে একজন অফিস বস সর্বোচ্চ আসনে বসে সবার সুপারভাইজিং হিসাবে এভাবে এড়িয়ে যেতে পারেন না যে ব্যাংক আপনার জন্য কোনো কিছু রেসপন্সিবল না, আপনি কি করছেন না করছেন, এবং হওয়ার কথা না। তাই সেই উত্তরে একটা পয়েন্টে এটা ছিল যে এটা ঠিকই ছিল। আমি যেটা করেছি, যদিও আমার অভিযোগগুলির মধ্যে আমার অভিযোগগুলোর মধ্যে এই পয়েন্টটা ছিল না। অ্যাকচুয়ালি আমার অভিযোগগুলোর একটারও উত্তর ব্যাংক সেই চিঠিতে দেয়নি, চিঠি বানানটা ভুলে গেছে। এবং এটার পরে ব্যাংকের দিক থেকে আমার কাছে এবার আমি কনফিউজড এবং নার্ভাস, গলা কেঁপে যাচ্ছে উত্তর দেওয়ার সময়। আমি বলছি, উত্তর দিচ্ছি, আপনি আমাকে লেটার দিবেন, মেমো দিবেন, তারপরে তো আমি লিখে দেব না। আপনার ভার্বাল এতেই তোতলাম হয়ে গেছে, মানে সঠিকভাবে প্রশ্নটাও করতে পারছি না। যেটা বলতে চাচ্ছি যে আপনি আপনার মুখের কথাতেই লিখে দেবো নাকি, সেটা তো দেওয়ার কথা না। আপনি একটা চিঠি দিবেন, তার উত্তরে আমি লিখে দেব, এইটা জিজ্ঞাসা করছি। এবার সি আবার বলছেন, উনি আমাকে যে মুহূর্তে লিখিত কমপ্লেন্ট দিবেন আমি সেই মুহূর্তেই অ্যাকশন নেব আপনার বিরুদ্ধে। আমি 1 মিনিটও দেরি করব না, কারণ আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেমে পড়ে যাব। আপনি জিনিসটাকে নিয়ে পুলিশ থানায় গিয়েছেন, আমি বারবার আপনাকে বারণ করেছি। এবার একটু সাইলেন্স, সম্ভবত ফোনে কথা হচ্ছিল, ওনার যেটা বললেন সেটা। আপ আ রা হ্যায় না, আচ্ছা আইয়ে সি। এরপর বলছেন, এতটা কনভিন্স আমরা ওই লোকটাকে করে রেখেছিলাম যে আমরা সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখেছি। আবার এই কথাটা বললেন, কিন্তু কেমন কন্ট্রাডিক্ট করছেন নিজের কথাকেই। ওনার মনে হচ্ছে আমি ইচ্ছা করে করেছি, উনি এটা বলতে পারেন। উনি বলছেন যে একটা ফুটেজ দেখিয়ে অলরেডি টাকাটা রেডি করে রেখেছে, আরেকটা ফুটেজ দেখতে চেয়েছে, কনফিউশন আছে, যতটুকু মিনিমাম থাকতেই পারে, এটা বিষয়ে আপত্তির কিছু নেই। তো সেটা দেখাতে চাচ্ছে না কেন? এতদিনে পরে বুঝতে পারলাম যে দেখাতে কেন দেরি হচ্ছিল, কারণ পেছনে এই চলছিল, স্ক্রিপ্ট তৈরি হচ্ছিল, যার জন্য দেরি হচ্ছিল না। কেন দেরি হবে, আর কেন আমি উষ্মা প্রকাশ করবো, পেশেন্স লুজ হবে যে একটা সিসিটিভি ফুটেজ দেখলে। ওই ছেলেটাকে আমি ডাকলেও অবশ্য আমি এমনি ডাকবো না, পারমিশন নিয়ে বা এরকম তো হয়েছে একদিন, আমাকে ডাকতে বললো এই নেই আর কি, যে ওকে ডাকতে। তা আমি ওনাকে ফোন নাম্বার দিয়ে আমার ফোনটা দিলাম, ধরে আপনি বলেন তাহলেই হবে। তা আমি ওনার উল্লেখ করে বললাম যে আমাদের অমুকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমাকে ডাকছে একটু, খুব জরুরি এই বিষয়ে। তো বললে যে আমি এখন আজকে পারবো না, আমি কালকে, একটা উত্তর দিয়েছিল। তো এখানে সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জমা করে রেখেছি, এটা উনি বলার পর আমার একটু মন্তব্য আছে। কনভিন্স, অনুনয় বা বিনয় কেন করতে হবে? টাকাটা চুরি করেছে চোরের মালিক ও চোরের বাবা এসে ফুটেজ দেখেছে, চোরটা একবারও আসেনি। আমি তো চোর ছাড়া অন্য কারোর কাছে টাকাটা ফেরত চাইব না। আমাকে সেটা বলেওছেন। আমার হিসেবে চোরের হয়ে যারা এসেছে তারা প্রমাণ দেখে টাকাটা দেবে, এটা আমি ভেবেছি। না হলে চোরের বিরুদ্ধে এফআইআর করতে হবে। টাকাটা জোগাড় করে রেখেছে টাকাটা জোগাড় করে রেখেছে কেন? যদি চুরি না করে, যদি সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে নিশ্চিত না হয়, তাহলে দেখা যাচ্ছে যে বারবার ওনার কথা উনি নিজেই কন্ট্রাডিক্ট করছেন। সি আবার কথা বললেন, হিন্দিতে অনেক দ্রুত বলে, আমি এগুলো বুঝতে পারিনি, প্রয়োজনীয় ছিল না, আমার কোনো উত্তর নেই। বির সঙ্গে হচ্ছে কথোপকথন। আপনি এখানে আসার আগেই যেখানে উনি যিনি ছিলেন, এটা নিয়ে কনফিউশন নাই, পরিষ্কার কথা আছে, আমার উত্তর আছে, বুঝতে পেরেছি আমার উত্তর আছে।
এখানে আর কোনো ডিসক্রিপেন্সি বা কনফিউশন করার মতো কিছু নেই। মোটামুটি 30-33 মিনিটের এটা অডিওটা, আর একটু হয়তো ছিল। এটা আমি তাহলে এখানেই শেষ করলাম, যে আমি যে অডিও রেকর্ডটা করেছি এটা আমার কাছে আছে, এবং আমি জোর দিয়ে বলতে পারি আমি 100% শিওর যে তারাও সেদিন অডিও রেকর্ডিং করেছে, হয়তো সবাই করেছে, এবং সব প্রিপারেশন নিয়েই আমাকে ডেকে আমার যে কথাগুলো বলিয়ে নেওয়া। আমি তো সত্যি কথা বলি, কিন্তু এটা তো কেউ জানে না, তো বিশ্বাস করে না। একটা জিনিস হচ্ছে যে বিশ্বাসহীনতা এত বেশি কাদের মধ্যে সেটা বলছি না, বিশ্বাসহীনতা এত বেশি যে কেউ কাউকে বিশ্বাস করে না, সত্যি হলেও বিশ্বাস করে না। কাজেই সত্যি হলেও বিশ্বাস করে না, এই অবস্থায় আমাকে বিশ্বাস